সন্ধ্যের ঠিক আগেই শোভন এলো। অনেক শীতবস্ত্র নেওয়ায় ওর ব্যাগও বেশ ভারী। ভালো রকম শীতবস্ত্র আমাকেও নিতে হয়েছে। শোভন বলল, রেডি তো? অবশ্যই। ট্রেন কটায়? রাত 8টায়। ভজুদা আমাদের দুজনকে কফি দিলে কফি খেলাম। তারপর রাতে গাড়িতে খাওয়ার জন্য পাড়ার দোকান থেকে কড়াইশুঁটির কচুরি ও ঘরে তৈরি কষা মাংস একটা টিফিন ক্যারিয়ারে ভরে দিল। আমি কয়েকটা কড়া পাকের সন্দেশ এনে রেখেছিলাম, তাই থেকে ভজুদার জন্য কিছুটা রেখে বাকিটা সঙ্গে নিলাম। শোভন অবশ্য শুধু হাতেই এসেছিল, কেননা ও জানে গাড়িতে খাওয়ার ব্যাপারে আমার কোনো কার্পণ্য নেই। যাই হোক, নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। যখনকার কথা বলছি তখন এতটা ভিড়ভাট্টা ছিল না। রিজার্ভেশন না করিয়েও সাধারণ বগিতে বেশ ভালোভাবেই যাওয়া যেত। আমরা ফাঁকা কাউন্টারে রাঁচির 2টো টিকিট কাটলাম। হাওড়া থেকে রাঁচির ভাড়া তখন 10 টাকা। বিএনআর লাইনের নাম হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, তাই টিকিট কেটে সোজা প্ল্যাটফর্মে এসে বসে রইলাম। যথাসময়ে কয়লার ইঞ্জিনের ট্রেন এলো। কি দারুণ শীত আজ! কনকনে ঠান্ডার প্রকোপে যাত্রী সংখ্যাও খুব কম। ট্রেন আসতেই আমরা সাধারণ 2য় শ্রেণীর একটি কামরায় ঢুকে মুখোমুখি 2টো বাঙ্ক দখল করে নিলাম। সেখানে বেডশিট বিছিয়ে রাতে শোয়ার ব্যবস্থা করলাম। তারপর জানলার ধারের মুখোমুখি 2টো সিটও দখল করলাম। একজন চাওয়ালা চা নিয়ে এলে চা খেলাম। তারপর প্রতীক্ষায় রইলাম ট্রেন ছাড়ার। তবে কিনা এত বেশি ফাঁকা এই বগিটা যে রীতিমতো ভয় করতে লাগলো। সব মিলিয়ে আমাদের কামরায় 15-20 জনের বেশি যাত্রী নেই। যাই হোক, এক সময় কানাডিয়ান ইঞ্জিনের টানে ট্রেন চলতে শুরু করলো। রামরাজাতলা সাঁতরাগাছি পেরোনোর পর কি ভয়ঙ্কর গতি সেই ট্রেনের! ট্রেন ছাড়ার পরই যে কজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল তারা খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার মনোমতো জায়গা বেছে নিয়ে শুয়ে পড়ল। আমরা জানলার কাচ নামিয়ে মুখোমুখি বসে গল্পে মাতলাম। কাল ভোরে অথবা সকালে রাঁচিতে পৌঁছে কিভাবে গুমলায় যাব সেটা হলো আলোচনার বিষয়। শুনেছি পথের দূরত্ব অনেকটা। আলাদা কোনো গাড়ি কিংবা ট্রাক ম্যানেজ করা ছাড়া ওদিকে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। শোভন বলল, ট্রেনে যখন উঠেছি তখন আশা করি ভালোভাবেই পৌঁছবো আমরা। গুমলায় যাওয়াও খুব একটা অসুবিধের হবে না, কেননা ওখানকার মানুষজনও তো ওই পথে যাতায়াত করে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, ওখানে গিয়ে আমরা করব কি? আমি হেসে বললাম, সেটা তো আগেই ভেবে দেখা উচিত ছিল। তখন কি অত সব ভেবেছি? তোর সঙ্গ নিয়ে এদিকে এসে এখানকার পাহাড় জঙ্গলের দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েই লাফিয়ে উঠেছিলাম। এখন কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি আমরাও সেই আতঙ্কের বলি হয়ে যাই? সত্যিই যদি তাই হয়, তাহলে অন্যান্যদের যে দশা হয়েছে আমাদেরও তাই হবে। কি যা তা বলছিস? ঠিকই বলছি। আসলে আমাদের নিজেদেরই ঘরের লোক কেউ গুম বা খুন হলে যা করতাম তাই করব। মোট কথা, ওখানে গিয়ে ঘরের মধ্যে হাত গুটিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না। ওই দুজনের সন্ধানে একটু খোঁজ খবর তো নিতে হবে। তা হবে, তবে যা করবার তা কিন্তু দিন মানেই করব। দিন রাতের ব্যাপার নয়, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। যে ঘাতক এসব করে বেড়াচ্ছে সে আদৌ ওদের বাঁচিয়ে রেখেছে কিনা তাতেও সন্দেহ। তবু আমরা সন্ধানী দৃষ্টি নিয়ে সতর্ক থাকব বা অনুসন্ধান করব, যেহেতু এখনো পর্যন্ত রমেনদা বা শুভায়ন বাবুর ডেড বডি পাওয়া যায়নি। শোভন বলল, আর নয়, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক, বড্ড শীত করছে।
এখানেই যদি এই, তো গুমলায় না জানি কি হবে। যা হয় হবে, গুমলার ভাবনা গুমলাতেই। এখন তুই খাবার বার কর। আমি টিফিন ক্যারিয়ারটা ওর দিকে এগিয়ে দিলে ও নিজেই খাবার ভাগ করলো। কড়াইশুঁটির কচুরি, মাংস আর সন্দেশ, সঙ্গে বোতল ভর্তি জল ছিল। কোনো অসুবিধে হলো না। বেশ তৃপ্তি করে খেয়ে দিয়ে কলের কনকনে ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে দুজনে দুটি বাঙ্কে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। খড়গপুরে বেশ কিছু লোকজন উঠলেও কামরা ভরল না। ট্রেন চলতে শুরু করলো। ট্রেনের দুলুনিতে ঘুমিয়েও পড়লাম এক সময়। সেই ঘুম যখন ভাঙল, ট্রেন তখন রাঁচিতে। আমরা ট্রেন থেকে যখন নামলাম তখন ঘন কুয়াশায় চারদিক ঢাকা। স্টেশনের কলেই চোখ মুখ ধুয়ে নিলাম, ব্রাশ করলাম। তারপর দুজনে 2 কাপ চা খেয়ে বাইরে এসে গুমলায় যাওয়ার উপায় খুঁজতে লাগলাম। কিন্তু এখানে কতগুলো সাইকেল রিক্সা ছাড়া কোনো পরিবহনই পেলাম না। স্থানীয় একজন বললেন, তোমরা রাতু রোডে চলে যাও, ওখানে গেলেই ব্যবস্থা হয়ে যাবে। অতএব আমরা একটা রিক্সা নিয়ে রাতু রোডে এলাম। ভাগ্য সুপ্রসন্ন, এক ব্যবসায়ী তার পণ্যবাহী লরিতে ড্রাইভারের পাশে বসিয়ে দিলেন আমাদের দুজনকে। এই লরি গুমলায় না গেলেও তার কাছাকাছি যাবে। সেখান থেকে যাবে মহুয়াটাঁড়। আমরা সামান্য কিছু পথ হাঁটলেই গুমলায় পৌঁছে যাব। যাই হোক, ট্রাক বাহনেই আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পিচ ঢালা রাস্তা নয়, এবড়ো খেবড়ো পাথুরে জমি। চারদিকে পাহাড়ের পর পাহাড় আর গভীর বনভূমি। প্রায় ঘন্টা 2 যাওয়ার পর বনের মধ্যে এক জায়গায় এসে থামল ট্রাক। এখানে একটি বাঁকের মুখে এসে ড্রাইভার বলল, হিয়াঁ উতারো, বাঁয়া তরফ চলি যাও, গুমলা আ জায়গা। আমরা ট্রাক থেকে নামলাম। এই ভয়াল বন প্রদেশে এমন কেউ নেই যাকে কিছু জিজ্ঞাসাবাদ করি। তবুও প্রাণ হাতে নিয়ে ড্রাইভারের নির্দেশিত পথ ধরে বেশ কিছু দূর যাবার পর 2-1টি ঝোপড়ির ঘর নজরে পড়ল। সেখানে দেখাও মিলল কয়েকজনের। তাদের কাছে গিয়ে আমরা গুমলায় যাব বলতেই কুরুল কাঁধে এক যুবক এসে বলল, আইয়ে মেরা সাথ। যুবক আমাদের দুজনের ব্যাগ দুটোও নিয়ে নিল। তারপর জোর কদমে এগিয়ে চলল বনপথ ধরে। বেশ খানিকটা গেছি, এমন সময় দূর থেকে একটি জিপকে ধুলো উড়িয়ে আসতে দেখা গেল আমাদের দিকে। আমরা গাড়ি যাওয়ার পথ করে দিতেও গাড়িটা এসে জোর ব্রেক কষল। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী তরুণীর মুখ। বললেন, ভাই, গুমলা এখান থেকে কত দূর? তরুণীর পাশেই বসেছিল এক মিষ্টি মুখের কিশোরী। বলল, এই দিদি, হিন্দিতে বল না, বাংলা কি ওরা বুঝবে? আমি বললাম, হ্যাঁ বুঝবো, আমরা দুজনেই কলকাতার, আমরাও গুমলায় যাচ্ছি। পথ চিনি না, তাই এখানকার একজন সঙ্গে যাচ্ছে। তরুণী বললেন, তাহলে তোমরাও উঠে এসো গাড়িতে। এমন প্রস্তাব ছাড়া উচিত নয়। আমরা গাড়িতে উঠলে স্থানীয় যুবক আমাদের ব্যাগ দুটি দিয়ে বলল, সিধা চলা যাইয়ে, বরাবর। জিপ এগিয়ে চলল অনুন্নত উপলাকীর্ণ পথ ধরে। বেশ কিছুটা পথ যাওয়ার পর গ্রামের দেখা মিলল। অনেক ঘরবাড়িও চোখে পড়ল। এক সময় আমরা গুমলায় পৌঁছলাম। ছবির মতো সুন্দর এই গুমলায় যে কোনো আতঙ্ক আছে বা থাকতে পারে তা মনেই হলো না। তবে ভীষণ অরণ্যমালা চোখে পড়ল। এক জায়গায় জিপ থামলে আমরা নামলাম। তরুণী বললেন, ভাই, তোমাদের কি এখানে কোনো রিলেটিভ আছে? কলকাতা থেকে এত দূরে এই পাহাড় জঙ্গলের দেশে যখন এসেছো, তখন নিশ্চয়ই তোমাদের কোনো কাজ আছে এখানে। আমি তরুণীর মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আমরা একটা দারুণ গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসেছি। কেন বলুন তো? তার আগে বলো, তোমরা এখানে থাকবে না চলে যাবে? থাকবো। এখানকার ফরেস্ট বাংলোয় কয়েকদিন থেকে তারপরে যাব।
এবার বলুন, এত সব আপনি আমাদের কাছে জানতে চাইছেন কেন? তরুণীর চোখ দুটি ছলছল করে উঠল। বললেন, বলবো বলবো, সব বলবো। আগে বলো, ওই ফরেস্ট বাংলোয় তোমাদের কে আছেন? আমাকে তার কাছে নিয়ে চলো। আমি বললাম, ওখানে আমাদের এক দিদি জামাইবাবু থাকেন। এখন তারা কেউ নেই, বাংলো খালি, শুধু আমরাই থাকবো। তরুণী হতাশ হয়ে বললেন, যাহ, তবে তো কোনো কাজই হবে না। তরুণীর বোন, সেই মিষ্টি মুখের মেয়েটি বলল, চলে আয় দিদি, অন্য কাউকে বরং জিজ্ঞেস করে দেখি কেউ কিছু বলতে পারে কিনা। আমি বললাম, কি আপনারা জানতে চান সেটা আমাদের জানাতে কি আপত্তি আছে? মেয়েটি বলল, না না, তা কেন? তরুণী বললেন, কিছুদিন আগে আমার স্বামী তার 2 সঙ্গীকে নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু তিনি আর ফেরেননি। তার সঙ্গী দুজন রাঁচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাই না? ঠিক তাই। আপনি তাহলে শুভায়নবাবুর স্ত্রী? তরুণী দারুণ উৎসাহিত হয়ে আমার হাত দুটি জড়িয়ে ধরে বললেন, তোমরা কি করে জানলে ভাই? বলো, সে কোথায়? তার কি কোনো খবর আছে তোমাদের কাছে? না, নেই। আমরা এসেছি শুভায়নবাবুর মতোই আরও একজনের খোঁজে। তিনি আমাদের প্রিয় দাদা। তা আপনারা তো গাড়ি নিয়ে এসেছেন, আজই চলে যাবেন নিশ্চয়ই? যেতে তো হবেই ভাই, এখানে থাকবো কোথায় বলো? জাস্ট আ মিনিট, আগে আমরা বাংলোর দখল নিই, আপনারাও আসুন আমাদের সঙ্গে। দুপুরে স্নান খাওয়া করুন, তারপর এই ব্যাপারে আলোচনা করা যাবে। আপনারা নিশ্চয়ই হাজারিবাগের দিক থেকে আসছেন? হ্যাঁ, কাল আমরা নামকুমে ছিলাম, আজ ওর ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েই চলে যাব। আমরা আর রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে বাংলোর কেয়ারটেকারের খোঁজ নিলাম। কেয়ারটেকার রাজেন্দ্র দাস ধারে কাছেই ছিল। আমাদের পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে এসে দরজা খুলে দিল। যদিও ঘরের চাবি ছিল আমাদের কাছে, তবুও ওর চাবিতেই ঘর খুললাম। রাজেন বলল, দিদিমণির পৌঁছতে কোনো অসুবিধে হয়নি তো? না, আমরা কদিন এখানে থেকে দাদার একটু খোঁজ খবর নেব। এখন বলো, আর কেউ এই সন্ত্রাসের বলি হয়েছে কি না? এরপর 2 দিন কিছু হয়নি। দিদিমণি যেদিন যায়, সে রাতেই রবি মাহাতো নামে একজনকে তুলে নিয়ে গেছে। মনে হচ্ছে কোনো প্রেত সিদ্ধ অথবা নরপিশাচের আবির্ভাব হয়েছে গুমলার জঙ্গলে। তবে আবার একদিন সেই ঘোড়াটাকে দেখা গেছে পাহাড়ের অনেক উচ্চ স্থানে। স্ট্রেঞ্জ। রমেনবাবুর কোনো খবর? রাজেন ঘাড় নাড়ল। নেই। আর সেই শুভায়নবাবুর? কারও কোনো খবর নেই। আমি বললাম, আমরা রবিনদার গেস্ট, এরা আমাদের গেস্ট। তুমি কি রাতে থাকো বাংলোতে? কোনোদিনই থাকি না, আমার বাড়ি তো এই গ্রামেই। আমাদের মেন বাংলো রাঁচিতে। এখানে ভারপ্রাপ্ত অফিসার রমেনবাবুই থাকেন। আমাদের কোনো গেস্ট রুমও নেই, খুবই নিম্নমানের বাংলো। যাক, তোমার তাহলে ছুটি, দরকার হলে ডেকে নেব। রাজেন বিদায় নিল।